একটা সাধারণ দিন, একটা সাধারণ মেয়ে আর একটা সাধারণ যাত্রা বাড়ি ফেরার পথে। কিন্তু এই সাধারণ শব্দগুলোই একটা সময় বদলে যায় ভয়ঙ্কর বাস্তবতায়। আজকের গল্পটা কোনো সিনেমা না, কোনো গুজব না, এটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত মানবাধিকার ঘটনার একটা। 1995 সালের দিনাজপুর ইয়াসমিন কেস। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আইতুর রহমান অ্যান্ড চলেন আপনাদেরকে একটা গল্প শোনাই। আজকে আমরা যে স্টোরিটা নিয়ে কথা বলবো এটা বাংলাদেশের ইতিহাসের অনেক জঘন্য একটা স্টোরি। বাট এই কেসটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, পলিটিক্যালি রিলেটেড কোনো কেস আমি ইউজুয়ালি কভার করি না। আর আই ডোন্ট থিঙ্ক দিস কেস ইজ পলিটিক্যালি রিলেটেড, কারণ আমরা জাস্ট এই কেসের হিস্ট্রিটা নিয়ে কথা বলবো, দ্যাটস ইট। ইয়াসমিন ছিল একটা অল্প বয়সী নারী, তার বয়স ছিল মাত্র 14 এবং সে দিনাজপুরে তার পরিবারের সাথে থাকতেন। পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও তারা খুশি ছিল যতদিন পর্যন্ত ইয়াসমিনের বাবা তার মাকে ডিভোর্স না দিয়ে দেয়। এবং এই তালাকের পরে তাদের ফ্যামিলির মধ্যে অর্থনৈতিক অনেক সমস্যা দেখা যায় এবং এই সমস্যাগুলোর কারণে একটা সময় ডিসিশন আসে যে ইয়াসমিনকে শহরে পাঠায় দেওয়া হবে কোনো একটা কাজ করতে। তার আগ পর্যন্ত তার জীবন ছিল খুবই সাধারণ, স্কুল, কাজ এবং পরিবারকে সাহায্য করা। এমন সময় যেহেতু এরকম চাপ তৈরি হয়, ইয়াসমিনের মার কাছে একটা অফার আসে যে এক গৃহকর্মীর কাজ হিসেবে কাজ করার জন্য। ঢাকাতে একটা ফ্যামিলি আছে যাদের একটা বাচ্চা আছে, এই বাচ্চাকে যে স্কুলে নিয়ে আসা, দেখাশোনা, এটাই তার কাজ। তো সে করতে চায় না, সে মানা করে দেয়, কারণ তার ইচ্ছে ছিল সে পড়াশোনা করবে। ফ্যামিলির অনেক জোরাজুরির পর সে রাজি হয়, কিন্তু এক শর্তে। তার শর্তটা ছিল এরকম যে সে যে ঢাকায় কাজ করে যে টাকাটা পাঠাবে এটা থেকে একটা পার্সেন্টেজ টাকা জমায় রাখতে হবে, যাতে সে আবার দিনাজপুরে ব্যাক করে ওই টাকা দিয়ে স্কুলে ভর্তি হতে পারে। সে ছিল একবার অর্ডিনারি একটা মেয়ে। সে অনেকদিন ধরে সে ঢাকা শহরে এসে কাজ করতে করতে সে অনেক দিন ধরে তার ইচ্ছা করছিল যে সে গ্রামে যাবে, সে দিনাজপুরে যে নিজের পরিবারের সাথে আবার দেখা করবে। সে সবাইকে মিস করছিল। মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়, বাট তার এই সময়টা হয়ে ওঠে না, বা যাদের বাসায় কাজ করছিল তারা এরকম সময় করে দেয় না যে ইয়াসমিন দিনাজপুরে যে নিজের ফ্যামিলির সাথে দেখা করবে। ঠিক এরকম সময় একদিন ইয়াসমিন হঠাৎ করে জিদ করে যে সে আসলে চলে যাবে। ইয়াসমিন যে বাচ্চাটার কেয়ারটেক করতো, সে ওকে স্কুলে দিয়ে আসে এবং স্কুলে দিয়ে আসার পর স্কুল থেকে নিয়ে আসার সময় পর্যন্ত হয়ে যায়। সে বের হয়, ইয়াসমিন বাসা থেকে বের হয় বাচ্চাটাকে আনতে, কিন্তু সে বাচ্চাটাকে নিতে আর যায় না। সেখান থেকে ডিরেক্টলি গুলিস্তানে চলে যায় এবং গুলিস্তানে যাওয়ার পরও তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সে যে দিনাজপুরে যাবে তার কাছে কোনো টাকা পয়সা নেই। সেখানে স্টেশনে সে অনেকক্ষণ সাহায্য চায়, অনেক হেল্প চাওয়ার পরে দুজন মুরব্বী আগিয়ে আসে তাকে হেল্প করার জন্য। তাকে নিয়ে একটা সুপারভাইজার ছিল, ওই মুরব্বীদের পরিচিত, এবং সুপারভাইজারের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের। তার কাছে নিয়ে যেয়ে বলে যে মেয়েটা দিনাজপুরে যেতে যাচ্ছে, ওর কাছে কোনো টাকা নেই, এখন ওর একটু ব্যবস্থা করে দিতে। তো সুপারভাইজার রাজিও হয়ে যায়। ঘটনার দিন ইয়াসমিন যাওয়ার পথে যে বাসটা সে উঠেছিল মেনলি, ওই বাসটা আসলে দিনাজপুরে ডিরেক্টলি যাবে না, অন্যদিকে যাবে। তো তারা একটা পয়েন্টে ইয়াসমিনকে নামিয়ে দেয়। এই বাসের মধ্যেও কিছু কাহিনী ঘটে, যেরকম বাসে ফার্স্টে উঠার পরে ইয়াসমিনকে বাসের যে ইঞ্জিন আছে ইঞ্জিনের উপর বসানো হয়, বাট ওইখানে ইঞ্জিনের উপর বসার পরে একটা লোক তাকে ওখানে বিরক্ত করছিল। এটা সুপারভাইজার খেয়াল করে এবং সুপারভাইজার খেয়াল করার পরে সুপারভাইজার এটা খেয়াল করার পরে ইয়াসমিনকে বাসের পিছনে একটা সিট ছিল সেখানে নিয়ে যেয়ে বসায় এবং ওই সিটের পাশে আরেকটা ছেলে ছিল, যে ছেলেটা কেবল এইচএসসি দিয়েছে, অল্প বয়সী ছেলে। তো একটা পর্যায়ে যখন ওই বাসটা অন্যদিকে যাবে, তো ওখানে ইয়াসমিনকে অন্য বাসে উঠে দিনাজপুরের দিকে যেতে হবে। সুপারভাইজারের একটা পরিচিত চায়ের দোকানদার ছিল, সেখানে যে সে বলে যে ইয়াসমিন আসলে দিনাজপুরে যাবে, তো সুপারভাইজার যাতে দিনাজপুরের কোনো একটা বাসে তাকে তুলে দেয় এবং ইয়াসমিনের কাছে কোনো টাকা নেই। এখন এই যে ইয়াসমিন এখানে নেমেছে, এখানে যে তার পাশে যে ছেলেটা বসেছিল সেও নেমেছে। এমন সময় এরকম করে বলে সুপারভাইজার চলে যায়। এখন এটা অনেক রাতের কথা, রাতের মধ্যে সে বাসে যাতে ঠিকঠাক উঠতে পারে এইভাবে অ্যাডভাইস করে যায় এবং তার লোকেশনটা সাধারণ রিপোর্টগুলোতে দেওয়া হয়েছে যে সে নেমেছিল দিনাজপুর ঠাকুরগাঁও রোড অথবা ড্যাশ মাইল এরিয়াতে, যেটা হাইওয়ে পয়েন্টে অবস্থিত। এবং সেখানে সে একা একা দাঁড়ায় থাকে, আশেপাশে আরো মানুষজন ছিল। এখন একা মেয়ে এত রাত্রেবেলা ওইখানে দাঁড়িয়ে আছে, এটা দেখে মানুষরা অনেক আলোচনা শুরু হয় মানুষদের মধ্যে। তো ঠিক এরকম সময় যে ছেলেটা তার সাথে নেমেছিল, পাশে বসেছিল যে ছেলেটা, এই ছেলেটা অল্প বয়সী ছেলে। তো ও যে ইয়াসমিনের সাথে কথা বলে কোথায় যাবে না যাবে, তো এইটা দেখে মানুষের আরো বেশি আকাঙ্ক্ষা তৈরি হয় যে অল্প বয়সী ছেলে, অল্প বয়সী মেয়েরা কারা, কোত্থেকে আসে। মানুষজন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এরকম জিজ্ঞাসাবাদের সময় অনেকজন মানুষ একসাথে জড়ো হয়ে আছে এবং সেই সময়ে একটি পুলিশ টহল দিতে আসে
এবং রিপোর্ট অনুযায়ী 3 জন পুলিশ অফিসার সে গাড়ির মধ্যে ছিল, একজন ড্রাইভার আর বাকি 2 জন অফিসার ছিল। সেখানে তারা সব ঘটনা শুনে, তারা যখন শুনে যে ইয়াসমিন দিনাজপুরের দিকে যাচ্ছে, সে ইয়াসমিনকে বলে যে গাড়িতে উঠ। তো ইয়াসমিন আসলে মানা করে দেয়, কারণ সে একটা পুলিশের গাড়িতে একা দিনাজপুরের দিকে যাবে না। তো এই জিনিসটা দেখার পরে ওই ছেলেটাও বলে যে তাহলে আমাকেও নিয়ে যান, আমিও দিনাজপুরে যাব। কিন্তু ওরা ঝাড়ি দিয়ে বলে চুপ থাকতে ওই ছেলেটাকে, এবং জোর জবরদস্তি করে ঝাড়ি টাড়ি দিয়ে তারা ইয়াসমিনকে ওই গাড়ির মধ্যে উঠায়। তারা তাকে রাস্তা থেকে তুলে নেয়, কারণ তারা বলে তাকে সাহায্য করবে, কিন্তু ঝাড়ির কারণে মনে হচ্ছিল জোর করেই তুলে নেওয়া হয়েছে। কথা ছিল তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিবে, কিন্তু জায়গাটা যে এতটা নিরাপদ হবে সেটা আসলে কেউ চিন্তাও করেনি। কিছুক্ষণ পরে ওইখানে যে লোকগুলো ছিল তাদের মধ্যে 1-2 জন ওই চায়ের দোকানদারের কাছে দৌড়ে আসে ইয়াসমিনের একটা জুতা নিয়ে। দৌড়ে এসে বলে যে আপনার কাছে যে মেয়েটাকে দিয়ে গেছিল, পুলিশ যে নিয়ে গেল, এই মেয়ের বডি ব্র্যাক অফিসের সামনে পড়ে আছে। তো ঠিক সেই মোমেন্টে মানুষজন বুঝতে পারে না কি হচ্ছে, কি হয়েছে, সবাই চলে যায়। চলে যেয়ে দেখে যে হ্যাঁ আসলে পড়ে আছে। তো সেই মোমেন্টে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশকে দিয়ে একটা ডায়েরি করানো হয়। ওই সময় ডায়েরি করানোর পরে পুলিশ আসে, এসে খোঁজ নেয়, এবং সব থেকে অড বিষয়টা হচ্ছে 2টা পুলিশ অফিসার যে আসে তাদের একটা রিপোর্ট লিখতে হয়, যে রিপোর্টে লেখা থাকে, বর্ণনা দেওয়া থাকে যে আসলে বডিটা কি অবস্থায় পাওয়া গিয়েছে না গিয়েছে। তারা ওই টাইমে ইয়াসমিনের বর্ণনা লিখতে লিখতে, বডি কিভাবে পড়ে আছে না আছে এটা লিখতে লিখতে, তারা ইয়াসমিনের কাপড় খুলে ফেলে, খুলে তারপরে বর্ণনা লেখে। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই যে গাড়িতে যে 3 জন অফিসার টহল দিচ্ছিল, এই ঘটনার আগে আরেকটা ডায়েরি করায়, যে ডায়েরিটাতে তারা লেখে যে এরকম রাস্তা দিয়ে একটা মেয়েকে তারা তুলেছে, এবং যাওয়ার পথে রাস্তা দিয়ে গাড়ি থেকে মেয়েটা লাফ দেয়, লাফ দিয়ে পড়ে মারা যায়। কিন্তু তাহলে কথা হচ্ছে যে মেয়েটা যদি লাফ দিয়ে পড়ে মারা যেয়ে থাকে, তাহলে বডিটা এখনো ওইখানে কেন পড়ে আছে, কেন পুলিশরা জানে না? এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়, কারণ সবাই দেখেছে যে পুলিশের গাড়িতে মেয়েটা উঠেছিল, ইয়াসমিন উঠেছিল। ইভেন এটা এত বড় একটা পর্যায়ে চলে যায়, জিনিসটা কথাবার্তাগুলো ছড়াইতে থাকে যে পুলিশের গাড়ি থেকে এরকম হচ্ছে, এরকম হয়েছে। মানুষজন রাস্তায় জড়ো হতে শুরু করে, মানুষজন প্রতিবাদ জানাতে শুরু করে। এখন এরকম একটা মোমেন্টে পুলিশ ওই বডিটাকে নিয়ে এক্সট্রা কোনো রিপোর্ট তৈরি না করে আঞ্জুমান মফিদুল বাহিনীকে দিয়ে দেয় বডিটা, যাতে তারা দাফন করে দেয়, অজ্ঞাত হিসেবে দাফন করার জন্য দাফন করে দেওয়া হয়। এখন পুলিশের কাছে সবাই খেপে যায়, আমাদেরকে প্রোটেক্ট করার কথা, তারা কিভাবে এরকম একটা মেয়ের সাথে করলো, 14 বয়সে একটা মেয়ে। এরকম আন্দোলন বাড়তে থাকে। তখন পুলিশ এটাকে থামানোর জন্য তারা যে রিপোর্টাররা আছে, রিপোর্টারদের কাছে রিপোর্ট করে এই মেয়েটা ছিল একটা পতিতা। তারা ইয়াসমিনকে পতিতা বানায় দেয়, নিউজে বলে যে এগুলো ছাপানোর জন্য, কারণ যাতে মানুষজন এটার জন্য শান্ত হয়ে যায়। দেখেন, ইয়াসমিন ছিল খুব ভালো ঘরের একটা মেয়ে, সে নিজের ফ্যামিলিকে হেল্প করার জন্য ঢাকা গিয়েছে, মানে তার উল্টাপাল্টা কাজের সাথে আসলে কোনো কানেকশনই ছিল না। একথা বলার পরে পুলিশ, সাংবাদিকরা প্রথমে এটা ছাপানোর পরে এখন পুলিশের তো এভিডেন্স দেওয়া লাগবে, দেখাইতে হবে। দিনাজপুরের একটা জায়গাতে অনেকটা একটা পতিতালয়ের মতো ছিল, যেখানে 3-4 জন পতিতা ছিল। এই 4 জনের মধ্যে একজন পতিতা ছিল নাম বানু, এন্ড বানু ছিল না, মানে বাকি 3 জন ছিল, বানু ছিল না। তো তারা ওই পুলিশ অফিসাররা যে ওই 3 জন যে পতিতা ছিল ওদেরকে ধরে নিয়ে এসে ওদেরকে জোর জবরদস্তি করতে থাকে, যে মারাটাই মনে হয় বাকি ছিল, অথবা মেরেছে হয়তো, যে তোদের স্বীকার করতে হবে যে এটাই বানু। ওরা অনেকক্ষণ ধরে মানা করে, ওরা স্বীকার করবে না এরকম বলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত না পেরে তারা নিউজ আউটলেটের সামনে, সংবাদ কর্মীদের সামনে বলে দেয় যে এটা বানু ছিল। তো এটা বলার পরে আসলে সবাই আরো আউটরেজ হয়ে যায়, কারণ সবাই বুঝতেছিল পুলিশ এটা কাহিনী বানাচ্ছে। এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে যে তখন আন্দোলনটা এত বড় হয়ে যায়, প্রশাসন থেকে ডিসিশন দেওয়া হয় যাতে ওই এলাকার আন্দোলন দমাতে পুলিশ যাতে গুলি পর্যন্ত করে। এবং সেই আন্দোলনটায় লিখিত 7 জন মারা যায়, হয়তোবা তার বেশি কম হতে পারে, কিন্তু লিখিত অবস্থায় 7 জন মারা যায়। এর মধ্যে একটা বস্তির বাচ্চা ছিল, এর মধ্যে রিক্সাওয়ালা ছিল, অনেকে ছিল। যদিও যদি ইনফরমেশন বের করতে যান আপনি হয়তো 3 জনের ইনফরমেশন পাবেন, তাছাড়া ইনফরমেশন পাবেন না। তারপরে মানুষজনের চাপে মানুষজন অনেক খেপে যায়, মানুষজন থানা ঘিরে ধরে, অনেক থানায় আগুন দেওয়া হয়। এমন সময় না পেরে আবার ডিসিশন আসে ম্যাজিস্ট্রেটের কাছে যে লাশটা আবার তুলে তারপরে পোস্টমর্টম করা হবে ঠিক মতো। এমন সময় যেহেতু অনেক দিন ধরে ইয়াসমিনের মা জানতে পেরেছিল যে ইয়াসমিনের খোঁজ নেই, 2 দিন 3 দিন হয়ে গিয়েছে, ইয়াসমিনের মা জাস্ট শিওর হওয়ার জন্য যে সেই লাশটা ওনার মেয়ের না, সে গিয়েছে ওইখানে, যে সে ম্যাজিস্ট্রেটের পা ধরে যে আমাকে একবার দেখতে দেন, দেখে আমি শিওর হব যে এটা আমার মেয়ে না। দেখে আসলে সে যেটা হতে যাচ্ছিল ওইটা আসলে হয়নি, সে দেখে চিনতে পারে যে এটা তার মেয়ে। চেহারা গলে গিয়েছিল অনেক, কিন্তু সে বুঝতে পারে যে এটা তার মেয়ে। এমন সময় তার একটু আগে একটু ব্যাক চলে আসি আপনারা যেহেতু পুলিশ
দাবি করছিল যে মারা গিয়েছে ইয়াসমিন, সে হচ্ছে ইয়াসমিন না, বানু। তাহলে আসল বানু কোথায়? বানু শহরের বাইরে গিয়েছিল একটা কাজে। বানু যখন ট্রেনে করে ব্যাক করে, ট্রেন স্টেশন থেকে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে পুলিশরা টর্চার করে, অনেকক্ষণ টর্চার করে, যাতে ওর চোখে না চিনে কে ওকে আটকায় রাখে, যাতে ও কোনো স্বীকারোক্তি দিতে না পারে। আর এই যে বডিটা বের করার পরে আবার পোস্টমর্টেম করা হয়, তখন কিছু ইনফরমেশন বের হয়ে আসে যেগুলো অনেক বেশি শকিং। ইয়াসমিনের জিহ্বা দাঁতের সাথে কামড় লেগেছিল, তার মানে তাকে গলা চেপে হত্যা করা হয়। তার 2 পা আঁচড়ানোর অনেক সাইন পাওয়া যায়, যেটা সাধারণত মাটিতে ফেলে গলা টিপ দিলে 2 পা আঁচড়ানোর চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে। এবং লাস্ট আর একটা শকিং ফ্যাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে যে তার প্রাইভেট পার্টে 3 ইঞ্চের একটা গ্যাপ পাওয়া যায়। এভরিওয়ান ইজ প্রিটি শিওর যে শি ওয়াজ। সেটা যদি করা হয়েই থাকে তাহলে কোথায় করা হয়েছে? কারণ তারা তো গাড়িতে ছিল। একটা স্কুল আছে ওখানে, স্কুলের নামটা আমি মেনশন করছি না। সেই স্কুল থেকে ইয়াসমিনের একটা স্যান্ডেল পাওয়া যায় এবং ওইটা ধরে ইনভেস্টিগেশন করে স্কুলের ভিতরে যেয়ে দেখে স্কুলের ভিতরে রক্ত আছে, নানান ধরনের চিহ্ন আছে, দেখে বোঝা যাচ্ছে যে ওখানে কিছু একটা হয়েছে। এবং এটা ওই যে ফার্স্ট যে বডিটা দেখেছিল ব্র্যাকের অফিসের সামনে, সেখান থেকে একজন দৌড়ে গিয়েছে একটা স্যান্ডেল নিয়ে। তার সে একটা স্যান্ডেলই ওখানে ছিল, আরেকটা স্যান্ডেল সে স্কুলের ওখানে ছিল। কোর্টে ওঠার পর এই আসামিগুলো এত বোকামি করেছে যে তারা এমনটা পর্যন্ত বলে যে তারা ওখানে স্বীকারোক্তি দেয় কোর্টে উঠে যাদের সামনে যে আমরা তো ওখানে ছিলামই না, আমরা তো সেদিকে গাড়ি নিয়ে বেরই হইনি, ওই এলাকায় তো আমরা যাই নেই। যদিও তাদেরই লেখা একটা ডায়েরিতে ছিল যে তারা ওখান থেকে একটা মেয়ে তুলেছে, সবকিছু স্বীকার করা। তারা এরকম বোকামি অজুহাতও দেওয়ার চেষ্টা করে। এবং এই কেসটা অনেক দিন ধরে চলে। 2 বছর পরে রায় আসে মৃত্যুদণ্ডের, এবং সেটাও মৃত্যুদণ্ড দেওয়া হয় 5 বছর পরে। এটা শুধু একটি ক্রাইম কেস না, এই কেসটা কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। পুলিশের অ্যাকাউন্টেবিলিটিকে কোয়েশ্চেন করতে হবে। প্রথমবার ব্যাপকভাবে প্রশ্ন উঠেছিল ল এনফোর্সাররাও কি অ্যাকাউন্টেবল কিনা। আর এই ঘটনাটার পর দেশ জুড়ে নারী নিরাপত্তা নিয়ে অনেক কোয়েশ্চেন উঠে যায়। আমি কিন্তু যদিও যতবারই বলি যে এই কেসে 3 জন আসামি ছিল, পুলিশরা কিন্তু অনেক চেষ্টা করেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার। ইভেন ইনভেস্টিগেশন যখন নিচে ম্যাজিস্ট্রেট যখন লাশ তোলার চেষ্টা করে, তখন করে পুলিশ তাকে সাহায্য করতে যায়নি। তখন ম্যাজিস্ট্রেট না পেরে বিজিবির হেল্প নেয়। তখন তো বিজিবি ছিল না, তখন বিডিআর ছিল। বিডিআর এর হেল্প নেয়, বিডিআরকে দিয়ে তারপরে তারা সে বডিটাকে তুলে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, 2021 সালে প্রথম আলোতে একটা নিউজ আর্টিকেল তৈরি করা হয়, যেখানে বলা হয়েছিল ইয়াসমিনের এই কেসটাকে নিয়ে একটা মুভি বের করা হবে, যেটার নাম থাকবে আমি ইয়াসমিন, যেটা বানাচ্ছিল সুমন ধর আর অ্যাক্টিং করবে হচ্ছে বিদিয়া মিম। যদিও এটার বানানোর প্ল্যান করার পরে তাদের কাছে 2টা নাম্বার থেকে কল আসা শুরু করে, 2 জন মানুষ তাদের কল দেওয়া শুরু করে। এখন আপনারা গেস করে নিতে পারবেন হয়তো প্রথম জন কে ছিল। ডিভি হারুন। আর সেকেন্ড জন ছিল আমাদের পছন্দের জায়েদ খান। জায়েদ খান পর্যন্ত মানা করে এই মুভিটা করার জন্য, কারণ তাদের কথা অনুযায়ী এই মুভিটা তখন করলে হয়তোবা মানুষজন পুলিশের প্রতি একটু খারাপ ইমেজ তৈরি হবে, মানুষজন হয়তো রাগান্বিত হবে। ব্যাপারটা এরকম না, সবকিছুরই আসলে ভালো খারাপ থাকে, কিন্তু যদি আমরা হাজার ভালো জিনিস নিয়ে কথা বলি, আমাদের হাজারটা খারাপ জিনিস নিয়ে কথা বলতে হবে। ইয়াসমিন আজকে আমাদের সাথে বেঁচে নেই, কিন্তু তার গল্পটা একটা ব্যক্তিগত ঘটনা ছিল না, এটা ছিল একটা সমাজের মিরর, যেখানে ক্ষমতা, নিরাপত্তা আর ন্যায় বিচার একসাথে প্রশ্নের মুখে আসে। সবচেয়ে বড় সত্য হয়তো এটা, কিছু ঘটনা ইতিহাসে শুধু লেখা থাকে না, এগুলো ইতিহাসকে বদলে দেয়। ইয়াসমিন ছিল একটা নাম, কিন্তু সেই নামটা একটা পুরো দেশের প্রশ্ন হয়ে গেছে। Thank you guys for watching, and I will see you guys in the next video.